জি, আসসালামু আলাইকুম। আজকের ওয়েবিনারে নেক্সট এজ কনসালটিয়া থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টপিক ইন্টিগ্রেটিং এনার্জি এফিসিয়েন্সি ইনটু এনভায়রনমেন্ট হেলথ অ্যান্ড সেফটি, এ হোলিস্টিক অ্যাপ্রোচ ফর সাস্টেনেবল অপারেশন। তো আমাদের সাথে আজকে স্পিকার হিসেবে আছে আমাদের রেসপেক্টেড সঞ্জয় চৌধুরী ভাই। আহ, উনি এই আমরা ইএইচএস এর মোর দেন 13 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স, এবং উনি বিএসসি কমপ্লিট করেছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পলিমার সায়েন্সে। এছাড়া এনভায়রনমেন্ট হেলথ এবং সেফটির উপরে দেশি বিদেশি অনেক ধরনের ট্রেনিং এবং ডিগ্রি উনি অর্জন করেছেন। সো ওনার লটস অফ এক্সপিরিয়েন্স এই সেক্টরে। আমরা ওনার কাছ থেকে পুরো ইনসাইটটা শুনবো ইনশাল্লাহ। আশা করি আমাদের প্রোগ্রামটাও খুব সুন্দর হবে। সো সঞ্জয় ভাই, ওভার টু ইউ। আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করতে পারেন। থ্যাংক ইউ আচ্ছা, সবাই। আমরা কি পার্টিসিপেন্ট যারা আছে ওদের পরিচয়টাকে একটু জেনে নিব প্রথমে। আমরা একটু নিতে পারি। যে আমরা ওয়ান বাই ওয়ান একটু বলতে পারি যদি বলেন আর কি, তারপরে সঞ্জয় ভাই শুরু করলো। জি, এই পাশ থেকে দেখা যাচ্ছে রুবায়েত ভাই। রুবায়েত ভাই একটু যদি আনমিউট করে আপনার পরিচয়টা দেন। সরি, রাফায়েল রাফায়েল সিদ্দিকী। আচ্ছা ভাই, আমার মনে হয় আপনি শুরু আচ্ছা, আমি করেন। শুরু আমরা করি। আমরা পরে, জি, আমরা পরে ওকে। জি। থ্যাংক ইউ। ওকে। ওয়েলকাম টু আওয়ার টুডে সেশন। আমাদের আজকের সেশন হচ্ছে গিয়ে ইন্টিগ্রেটিং এনার্জি এফিসিয়েন্সি ইনটু এইচএস। তো এটা সাস্টেনেবল অপারেশনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। সো কিভাবে আমরা এনার্জি এফিসিয়েন্সিকে ইএইচএস এর সাথে ইন্টিগ্রেট করব এবং এটা করলে বেনিফিট কি, এই জিনিসগুলা সম্পর্কে আমরা জানবো। তো আমাদের আজকে সেশনের লার্নিং অবজেক্টিভ হচ্ছে গিয়ে কি কি আন্ডারস্ট্যান্ড দ্য কানেকশনস বিটুইন এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড ইএইচএস ম্যানেজমেন্ট, আইডেন্টিফাই অপরচুনিটিস ফর ইন্টিগ্রেটিং এনার্জি এফিসিয়েন্সি ইনটু ইএইচএস সিস্টেমস অ্যান্ড প্রোগ্রামস। ইএইচএস ম্যানেজমেন্টটা হচ্ছে একটা সিস্টেম। এটা শুধুমাত্র একটা লোন একটা প্রোগ্রাম না, ফুল একটা ইন্টিগ্রেটেড সিস্টেম। তো এটার সাথে যদি এনার্জি এফিসিয়েন্সিটাকে ইন্টিগ্রেট করি তাহলে সেখানে অপরচুনিটি কি কি আসবে সেগুলো সম্পর্কে আমরা জানবো। আর কিছু প্র্যাকটিক্যাল টুল এবং ফ্রেমওয়ার্ক এবং গাইডলাইন গুলো সম্পর্কে জানবো ইন্টিগ্রেশনের। আর একটা অ্যাকশন প্ল্যান কিভাবে তৈরি করতে হয় এটার উপরে সে সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা আসি এই এনার্জি এফিসিয়েন্সিকে ইএইচএস এর সাথে বা ইএইচএস ম্যানেজমেন্টের সাথে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি কি বেনিফিট পাবো। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? দাদা, লাউড অ্যান্ড ক্লিয়ার। জি। ওকে, থ্যাংক ইউ। প্রথমত, এনার্জি এফিসিয়েন্সি থেকে আমরা কি পাই? যদি আমরা এফিসিয়েন্টলি এনার্জি ইউজ করি তাহলে আমাদের এনার্জি ইউজ কম হয়। এনার্জি ইউজ কম মানে যে কোনো এনার্জি সোর্স আমরা যখনই ইউজ করি সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড এবং আদার পলিউট্যান্ট ক্রিয়েট হয়, যেটা ইমিশন হয়। সো এই কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এই ধরনের ইমিশন গুলা সরাসরি গ্রিন হাউস গ্যাস ইমিশনের সাথে জড়িত এবং অন্যান্য পলিউট্যান্ট গুলা এনভায়রনমেন্টাল পলিউশনের সাথে জড়িত। এবং এই এনভায়রনমেন্টাল পলিউশনের ব্যাপারটা আবার আমাদের ডিরেক্টলি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্সের সাথে জড়িত। সো এই বেনিফিট থেকে আমরা রিডিউসড এনভায়রনমেন্টাল ইমিশন পাবো এবং হচ্ছে গিয়ে বেটার কমপ্লায়েন্ট ইন্ডাস্ট্রি পাবো। আর হেলথের ক্ষেত্রে আমরা কি বেনিফিট পাবো? যদি এনার্জি এফিসিয়েন্সি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে বেটার এয়ার কোয়ালিটি আমরা পাবো। তো কিভাবে পাবো সেটা আমরা পরে আলোচনা করছি। এটা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রির ভিতরে অথবা আমাদের ওয়ার্ক প্লেসের ভিতরে এয়ার কোয়ালিটিটা বেটার হবে। আর সেফটির ক্ষেত্রেও আমরা বেশ কিছু বেনিফিট পাবো। সেফটির ক্ষেত্রে আমরা যে বেনিফিট গুলো পাবো, প্রথমত এনার্জি যদি আমরা ইউজ কম করি, বিশেষ করে ইলেকট্রিক্যাল এনার্জি,
তাহলে আমাদের ইলেকট্রিক্যাল লোড ইকুইপমেন্ট গুলোর উপরে বা আমাদের সিস্টেমের উপরে ইলেকট্রিক্যাল লোডটা কম পড়বে। মানে এম্পিয়ার যখন আমরা কম ইউজ করব তখন লোড কম পড়বে, ফলে হচ্ছে কি আমাদের ইকুইপমেন্ট গুলা লং টার্ম সাস্টেন করবে এবং হচ্ছে গিয়ে হিট জেনারেট কম হবে সেখান থেকে। ফলে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ড্যামেজও কম হবে বা শর্ট সার্কিট কম হবে। তারপরে হচ্ছে গিয়ে অতিরিক্ত ইলেকট্রিক্যাল লোড যদি কোনো ইকুইপমেন্টের উপরে পড়ে তাহলে সেখানে ফায়ার হ্যাজার্ড ক্রিয়েট হয়, আগুন ধরতে পারে। আবার হচ্ছে গিয়ে যদি আমরা এনার্জি এফিশিয়েন্ট না হই তাহলে আমাদের প্রচুর পরিমাণে হিট লস হয় বিভিন্ন দিকে, এবং আমাদের বিভিন্ন দিকে ইনসুলেশন ড্যামেজ থাকতে পারে। ওইসব জায়গা থেকে ফায়ার এবং বার্নের রিস্ক থাকতে পারে। তো এগুলা কমে যায় এনার্জি এফিসিয়েন্সি যদি আমরা ইন্টিগ্রেট করি এইচএস এর সাথে। আর ইকোনমিক রিজন, যেটা সবচেয়ে বড় কথা, ইন্ডাস্ট্রিয়াল ওনাররা কেন এনার্জি এফিসিয়েন্সির দিকে যাবে সেটার একটা ভ্যালিড রিজন থাকতে, সবচেয়ে বড় রিজন হচ্ছে কি ইকোনমিক রিজন। যদি আমরা এনার্জি এফিসিয়েন্সি অ্যাচিভ করতে পারি তাহলে এনার্জি লস কম হবে, এবং হচ্ছে গিয়ে এনার্জির পিছনে যে খরচটা হবে সেটা পরিমাণটা অনেকটাই কমে আসবে। আমরা বেটার আউটপুট পাবো কম খরচে। তো প্রথমে আমরা এনার্জি এফিসিয়েন্সিটা কি সেটা জানি। এনার্জি এফিসিয়েন্সির মেইন থিমটা হচ্ছে গিয়ে আমরা কম এনার্জি খরচ করে সেম টাস্ক অথবা সেম রেজাল্ট আমরা অ্যাচিভ করব। ধরেন কোনো একটা ইন্ডাস্ট্রির প্রোডাক্ট হচ্ছে গিয়ে মেলামাইনের প্লেট। তো যদি সেম ভলিউমের বা সেম নাম্বারস অফ মেলামাইনের প্লেট প্রডিউস করতে যদি আমরা কম এনার্জি ইউজ করি তাহলে বেটার এনার্জি এফিসিয়েন্সিটা হচ্ছে। আর আরেকটা স্টিল ইন্ডাস্ট্রি, ধরেন বিলেট তৈরি করার জন্য বিলেট তৈরি করে, সেক্ষেত্রে যদি তার প্রতি টন বিলেট তৈরি করতে এনার্জির পরিমাণটা কমে তাহলে বলা যায় ওই ইন্ডাস্ট্রিটা এনার্জি এফিসিয়েন্সি দিকে যাচ্ছে। তো আরো কিছু এক্সাম্পল আমরা দিই। আমরা ডে টু ডে লাইফে আমরা আগে দেখতাম হচ্ছে গিয়ে টাংস্টেন ভাল্ব ইউজ করতো। আহ, যদি বলি 1990 বা 2000-এর দিকে সব জায়গায় টাংস্টেন ভাল্ব। এরপরে আসলো হচ্ছে গিয়ে কি টিউবলাইট বা ফ্লোরোসেন্ট ভাল্ব গুলা। এখন আমরা দেখছি হচ্ছে গিয়ে এলইডি ভাল্ব ইউজ করি। তো এলইডি ভাল্ব দেখা যায় ফ্লোরোসেন্ট টিউব থেকে প্রায় 60 to 80% কম এনার্জি ইউজ করে। তো এনার্জি এফিসিয়েন্সি ইম্পর্টেন্সটা কি আমরা এর আগেই কিছুটা জেনেছি। এনভায়রনমেন্টাল রিজনস হচ্ছে গিয়ে কি রিডিউসেস ইমিশন অ্যান্ড পলিউশন, মানে হচ্ছে কি ইমিশন কম হবে, পলিউশন কম হবে। ইকোনমিক, কাট এনার্জি কস্ট, ইমপ্রুভ প্রফিটেবিলিটি। একদম মুদ্রা কথায় হচ্ছে গিয়ে কোম্পানির প্রফিট মার্জিনটা বাড়ে, বাড়ার সম্ভাবনা আছে যদি আমরা এনার্জি এফিসিয়েন্সি অ্যাচিভ করতে পারি। হেলথ এন্ড সেফটি এর ক্ষেত্রে ইম্পর্টেন্সটা কি? এনার্জি এফিসিয়েন্সি যদি অ্যাচিভ হয় তাহলে হিট কমবে। একটা ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টের ভিতরে যারা কাজ করবে ওরা কম হিটে এক্সপোজড হবে, কম ফিউমে এক্সপোজড হবে। ফলে দেখা যাবে হিট স্ট্রোক বা হিট ইলনেস এগুলো কমবে, বা ফিউমের কারণে ইলনেস গুলো কমবে, ফায়ার রিস্ক কমবে, আর হচ্ছে ইলেকট্রিক্যাল রিস্ক কমে যাবে। তো এনার্জি এফিসিয়েন্সি যদি কোনো অর্গানাইজেশন অ্যাচিভ করে তো কিছু কেপিআই এর বিপরীতে গুলো মেজার করা হয় যে এফিসিয়েন্সিটা কিরকম বাড়ছে বা কমছে। তো সেই এফিসিয়েন্সি, সেই ইন্ডিকেটর গুলা যেমন ধরেন কয়েকটা কিলোওয়াট আওয়ার। আমরা যদি জানি যে একটা বেস লাইন বা যে কোনো একটা নির্দিষ্ট সময়ে একটা ইন্ডাস্ট্রিতে কি পরিমাণ এনার্জি ইউজ হয়েছে ইলেকট্রিক্যাল এনার্জির ক্ষেত্রে, তাহলে সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার।
এখন যদি আমরা এনার্জি এফিসিয়েন্ট কিছু স্টেপ নিই, তাহলে কত কিলোওয়াট আওয়ার সেভ করতে পেরেছি, সেটা একটা কেপিআই। আর এনার্জি কস্ট রিডাকশনের একটু আগে যেটা বললাম কিলোওয়াট আওয়ার সেভড, আর এনার্জি কস্ট রিডাকশনের হচ্ছে গিয়ে শুধুমাত্র ইলেকট্রিসিটি না, আমরা যদি ফুয়েল ইউজ করি অথবা অন্য যে কোনো ভাবে এনার্জি ইউজ করি, সেই সবগুলার যে কস্টটা আছে ওভারঅল, সেই কস্টে কতটুকু রিডাকশন হচ্ছে সেটা একটা কেপিআই। তারপর আরেকটা কেপিআই হতে পারে এনার্জি পার প্রোডাকশন ইউনিট, যে 1 টন প্রোডাক্ট তৈরি করতে কতটুক এনার্জি তৈরি হচ্ছে সেটা যদি আমরা জানি, এরপরে ফার্দার আমরা ওদের স্টেপগুলো নেওয়ার পরে যদি আমরা মেজার করি যে আমাদের এত মেগাজুল বা কিলোজুল এনার্জি ইউজ হচ্ছে পার প্রোডাকশন ইউনিটে, তাহলে আমাদের কেপিআই এ ইমপ্রুভমেন্ট বা হচ্ছে কি ইমপ্রুভমেন্ট করতে পারি নাই সেই জিনিসটা বোঝা যাবে। তারপরে এনভায়রনমেন্টাল দিক দিয়ে যদি কেপিআই ধরি, তাহলে কার্বন ডাইঅক্সাইড রিডাকশন, কত টন কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট রিডাকশন আমরা করতে পেরেছি, সেটা একটা কেপিআই এনার্জি এফিসিয়েন্সি। তো এনার্জি এফিসিয়েন্সিতে আমাদের বেশ কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট করার স্কোপ আছে, যদি আমরা এনার্জি এফিসিয়েন্ট ইন্ডাস্ট্রি বা অর্গানাইজেশন হতে চাই। প্রথমত কম্প্রেসড এয়ার। কম্প্রেসড এয়ার প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। আমার জানা মতো এমন কোনো ইন্ডাস্ট্রি নাই যেখানে কম্প্রেসড এয়ার ইউজ করা হয় না। তো কম্প্রেসড এয়ারে ক্ষেত্রে এফিসিয়েন্সি অ্যাচিভ করার জন্য সবচেয়ে একদম প্র্যাকটিক্যাল উপায় হচ্ছে কি লিক ফিক্স করা। এরপর আরো কিছু উপায় আছে, সেগুলো আমরা পরের স্লাইডে জানতে পারবো, পরের স্লাইড গুলোতে। আর তারপরে হচ্ছে গিয়ে মোটর, ইন্ডাস্ট্রিয়াল মোটর আমরা সব জায়গায় ইউজ করি। তো আগের দিনে নর্মালি যেই মোটরগুলো আমরা ইউজ করতাম সেগুলা এফিসিয়েন্সি কম ছিল। এখন বিভিন্ন স্টেপের কারণে হাই এফিসিয়েন্সি মোটরগুলো ইউজ করা হয়। তো হাই এফিসিয়েন্সি মোটর যদি ইউজ করি তাহলে এনার্জি কনজাম্পশনটা কমে যায়। লাইটিং, আমরা একটু আগে দেখলাম হচ্ছে গিয়ে এলইডি, লাইট ইমিটিং ডায়োড টাইপের যেই লাইট গুলো আছে, এলইডি লাইট, সেগুলা এনার্জি কনজাম্পশন কম করে, মোর এনার্জি এফিশিয়েন্ট। তারপরে আমরা ডে লাইট ইউজ করতে পারি বিভিন্নভাবে, এই ডে স্কাইলাইটের মাধ্যমে অথবা হচ্ছে গিয়ে ডে লাইট টিউবের মাধ্যমে যদি আমরা লাইট, ন্যাচারাল লাইট ইউজ করি, তাহলে আমাদের এনার্জি এফিসিয়েন্সি অ্যাচিভ হয়। আর বয়লার, বয়লারের যে লোডিং আছে সেটা যদি আমরা অপটিমাইজেশন করি এবং হচ্ছে গিয়ে হিট রিকভারি করি, তাহলে সেখান থেকে একটা ইমপ্রুভমেন্ট অপরচুনিটি এনার্জি এফিসিয়েন্সির ক্ষেত্রে। হিট রিকভারি, হিট রিকভারি লার্জ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা বড় স্কোপ। একটা পাওয়ার প্ল্যান্টের এক্সাম্পল দিই, কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট গুলোতে যেগুলা গ্যাসকে ফুয়েল হিসেবে ইউজ করে, সেগুলোতে দেখা যায় এইচআরএসজি বা হিট রিকভারি স্টিম জেনারেটর থাকে। তো এই জিনিসটা কি আসলে এইচআরএসজি? এইচআরএসজি হচ্ছে গিয়ে গ্যাস গ্যাস টারবাইন থেকে জ্বলার পরে যে এক্সস্টটা থাকে, সেই এক্সস্টটা প্রচুর হিটে থাকে। এটা টেম্পারেচার ধরেন 800 বা 900 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই 800 বা 900 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের যে ফ্লু গ্যাস বা এক্সস্ট আছে, সেটাকে ইউজ করে পানিকে স্টিমে তৈরি করে। মানে আমরা যেটা রেগুলার বয়লারে করি, যে হিট দিয়ে পানিকে স্টিমে কনভার্ট করি, তো এই স্টিমটাকে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করি। তো এই পাওয়ার প্ল্যান্টে এই যে এইচআরএসজি করে কি, স্টিম জেনারেট করে এই এক্সস্ট হিট দিয়ে। তো এই স্টিম দিয়ে আবার টারবাইন চালায়, এবং টারবাইন চালানোর পরে সেখান থেকে পাওয়ার তৈরি করে, মানে এনার্জি জেনারেট করে, আমরা যেটা গ্রিড থেকে আমরা পাই অবশেষে। তো
এই কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট গুলো দেখা যায় সিম্পল সাইকেল পাওয়ার প্ল্যান্ট অথবা অন্যান্য ফুয়েল জেনারেটেড পাওয়ার প্ল্যান্ট থেকে অনেক বেশি এফিশিয়েন্ট, অনেক বেশি পরিমাণ এনার্জি তৈরি করে সেম অনেক কম ফুয়েল খরচে অথবা হচ্ছে গিয়ে কম কার্বন ডাইঅক্সাইড ইমিশনে। আহ এরপর একটা নিউ টেকনোলজি আছে থার্মোইলেকট্রিক জেনারেটর, যেটা এখন রিসার্চ চলছে অনেক জায়গায়, অনেক অয়েল ফিল্ড গুলোতে, গ্যাস ফিল্ড গুলোতে ইউজ হচ্ছে থার্মোইলেকট্রিক জেনারেটর বা টিইজি। সেটাও একটা হিট রিকভারি বা এনার্জি এফিসিয়েন্ট একটা মেজার। আর ওয়েস্ট হিট রিকভারি বয়লার, তো বিভিন্ন এক্সস্ট থেকে অথবা অন্যান্য সোর্সে যে হিট ওয়েস্ট হয় সেগুলা থেকে হিটকে রিকভার করে পানিকে স্টিমে কনভার্ট করে। তো এগুলা বিভিন্ন হিট রিকভারি অপশন। তারপরে ইন্ডাস্ট্রিয়াল যে এক্সস্ট আছে সেখান থেকেও ওয়েস্ট হিটকে রিকভার করা যায়। এফিসিয়েন্ট এইচভিএসি, আমাদের যে হিটিং ভেন্টিলেশন এন্ড এয়ার কন্ডিশনিং ইকুইপমেন্ট গুলো আছে সেগুলোতে প্রচুর পরিমাণে এনার্জি ইউজ হয়। এখন আমরা যদি এফিসিয়েন্ট এইচভিএসি সিস্টেম ইউজ করি, যেমন ধরেন নর্মাল যে এসি গুলো আছে সেগুলোর জায়গায় আমরা যদি এনার্জি এফিসিয়েন্ট এসি ইউজ করি, ইনভার্টার সহ এসি ইউজ করি, তাহলে সেখানে এনার্জি কনজাম্পশন কম হয়, এনার্জি এফিসিয়েন্সিটা বাড়ে। আর বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করতে পারি, ইনসুলেশন ইউজ করা যেতে পারে, অথবা ন্যাচারাল ভেন্টিলেশন যেসব জায়গায় ইউজ করা যাবে সেসব জায়গায় আমরা ন্যাচারাল ভেন্টিলেশন ইউজ করতে পারি। আর সবার লাস্টে আমরা হচ্ছে কি রিনিউয়েবল এনার্জি ইউজ করতে পারি। এখন বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে দেখা যায় সোলার এনার্জি আমরা ইউজ করি, এটা একটা রিনিউয়েবল এনার্জি। তো এখান থেকে আমরা এনার্জি এফিসিয়েন্সি অ্যাচিভ করতে পারি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে আহ এই যে অংশটা আলোচনা করলাম সেটার উপরে? না, ঠিক আছে, ক্লিয়ার। কম্প্রেসড এয়ার সিস্টেম আমরা যেখানে ইউজ করি সেখানে এনার্জি এফিসিয়েন্সি অ্যাচিভ করার উপায়গুলো সম্পর্কে একটু আলোচনা করি আমি। কম্প্রেসড এয়ারে দেখা যায় মাত্র 10 থেকে 15% যে ইলেকট্রিসিটি আছে সেটাটা ইউজফুল কম্প্রেসড এয়ারে কনভার্ট হয়। এটা হচ্ছে কি নর্মাল অ্যাভারেজ। এখন সেই জায়গায় যদি আমরা এনার্জি এফিসিয়েন্সি যে স্টেপগুলো আছে সেগুলো নিই, তাহলে এখানে একটা বড় অ্যামাউন্টের সেভিং, কস্ট সেভিং বলেন, এনার্জি সেভিং বলেন, আর হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড ইমিশন রিডাকশন আমরা করতে পারি। কিভাবে করতে পারি এই জিনিসটাকে একটা সংক্ষেপে আলোচনা করি। একদম সবার প্রথমে যে স্টেপটা, কম খরচে যে স্টেপটা নেওয়া যায় সেটা হচ্ছে গিয়ে যে লিকেজ গুলো আছে সেই লিকেজ গুলো যদি আমরা বন্ধ করতে পারি, লিকেজ গুলো প্রথমে আইডেন্টিফাই করতে হবে, এরপরে আমরা সেগুলো বন্ধ করার জন্য স্টেপ নিব, তাহলে আমাদের কম্প্রেসড এয়ারের জন্য এফিসিয়েন্সি আমরা বেটার অ্যাচিভ করতে পারবো। এরপরে আমরা সেই বিভিন্ন ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ করি। অনেক সময় দেখা যায় ক্লিনিং এর জন্য কম্প্রেসড এয়ার ইউজ করা হয়। কম্প্রেসড এয়ার আমাদের ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ এনার্জি হোম। তো এটা যদি আমরা ক্লিনিং এর জন্য ইউজ করি বা নর্মাল কুলিং এর জন্য ইউজ করি, তাহলে সেটা কস্টটা অনেক বেশিই পড়ে যায়। তো অনেক ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে আমাদের গা পরিষ্কার করার জন্য আমরা কম্প্রেসড এয়ার ইউজ করি। আমার প্রথম দিকের কয়েকটা জবে আমি দেখেছি এই ধরনের, যে ক্লিন করার জন্য হচ্ছে গিয়ে
এই কম্প্রেসড এয়ার ইউজ করা হয়। তো এটা প্রথমে হচ্ছে একটি ইনএফিশিয়েন্ট ইউজ। তারপরে কম্প্রেসড এয়ার যদি আমরা ইউজ করি, সেখান থেকে কিন্তু আমাদের হেলথ এন্ড সেফটি হ্যাজার্ড আসছে। প্রেশার যদি বেশি হয়ে যায়, সেটা কারণে আমরা ইনজুর হতে পারি। যদি চোখে আসে তাহলে আমাদের আই ইনজুরি, বড় ধরনের আই ইনজুরি হতে পারে। আর যদি আমাদের কন্ট্রোল মেকানিজমটা ভালো না হয়, তাহলে সেখানে ইনএফিসিয়েন্সি থাকে। এবং এই কন্ট্রোল মেকানিজমটা যদি আমরা ইমপ্রুভ করতে পারি, সেখানে একটা ইমপ্রুভমেন্টের বড় একটা স্কোপ থাকে। কি ধরনের কন্ট্রোল মেজার্স? যে অনেক সময় দেখা যায় যতটুক ইউজ আমাদের দরকার, তার চেয়ে বড় সাইজের কম্প্রেসর আমরা চালাচ্ছি। অথবা যে এয়ার ড্রায়ার আছে, এয়ার ড্রায়ারের সাইজটা কম, যতটুক দরকার ততটুক এয়ার ড্রাই করতে পারছে না। ফলে দেখা যাচ্ছে একটা আহ ইনএফিসিয়েন্সির স্কোপ থেকে যায়। তো আর ল্যাক অফ মেনটেনেন্স। আমাদের কম্প্রেসড এয়ার তো প্রথমে এয়ার সাক করে, এয়ার সাক করার সময় ফিল্টার দিয়ে পাস হয়। এখন এই ফিল্টার যদি ব্লকড হয়ে থাকে, তাহলে কম এয়ার সে নিতে পারছে। কিন্তু এই এয়ারকে কম্প্রেস করার জন্য যেই ইলেকট্রিসিটি ইনপুটটা নেওয়ার কথা, সেটা কিন্তু সে নিচ্ছে। তাহলে আমাদের এনার্জি এফিসিয়েন্সি ওই জায়গায় কমে যাচ্ছে, বা আমরা বেশি এনার্জি খরচে কম আউটপুটের কম্প্রেসড এয়ার পাচ্ছি। এরপরে কম্প্রেসরের পরে ওদের যে ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে কম্প্রেসড এয়ারের, ডিস্ট্রিবিউশন সিস্টেমে যদি পাইপের মধ্যে স্কেলিং পড়ে যায় বা করোশন পড়ে যায়, তাহলে পাইপের ডায়াটা, ইফেক্টিভ ডায়াটা কমে যাবে। ফলে দেখা যাবে আমরা কম এয়ার পাচ্ছি রিকোয়ারমেন্টের চাইতে, এবং আমাদের যে প্রসেসটা, ওভারঅল প্রসেসটা ইনএফিশিয়েন্ট হয়ে যাচ্ছে। তো অনেক সময় দেখা যায় মনিটরিং এর সমস্যার কারণে, মনিটরিং এর সমস্যাটা আপনি সব দিক দিয়েই ইউজ করতে পারবেন। মনিটরিং এর সমস্যা যদি মেনটেনেন্সটা প্রপার না হয়, সেটাও মনিটরিং এর কারণে হতে পারে। বা কম্প্রেসরের যে ডিজাইন বা ইউজেজ, এগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজেজ বা লিকেজ কম্প্রেসড এয়ার সিস্টেমে, সেগুলা মনিটরিং এর সমস্যার কারণে হতে পারে। যদি আমরা মনিটরিংটা ইমপ্রুভ করতে পারি, সেটা বিভিন্ন ভাবে হতে পারে। আমরা বিএমএস এর মাধ্যমে, বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা মনিটরিং করতে পারি, বা শুধুমাত্র কম্প্রেসরের জন্য আমরা পিএলসির মাধ্যমে, বা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় আমরা মিটার বসিয়ে মনিটর করতে পারি। তো এইসব জায়গাগুলোতে ইনএফিসিয়েন্সি গুলাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এখন আমরা ইনএফিসিয়েন্সি গুলাকে কিভাবে এফিসিয়েন্সিতে কনভার্ট করব? প্রথম কাজ হবে হচ্ছে কি লিক ডিটেকশন এবং রিপেয়ার। যেখানে যেখানে লিক আছে, সেখানে সেখানে আমরা লিকগুলো ডিটেক্ট করবো এবং রিপেয়ার করব। তাহলে আমাদের এফিসিয়েন্ট কম্প্রেসড এয়ার সিস্টেম আমরা পাবো। তারপরে হচ্ছে কি প্রেশার সেটিংটা আমরা অপটিমাইজ করতে পারি। আমাদের যেই ইকুইপমেন্টে যে ধরনের প্রেশার দরকার, সেই লেভেলের প্রেশারটা আমরা রাখবো। আমরা নর্মালি দেখা যায় যদি আমরা এভরি 2 PSI যদি রিডিউস করতে পারি, তাহলে 1% এনার্জি সেভ হয়। আর এরপরে 3 নাম্বার স্টেপ আমরা ভেরিয়েবল স্পিড ড্রাইভ। সবসময় সব ইকুইপমেন্টে সেম টাইপে বা সেম পিএসআই ইনপুটে প্রেশার দরকার হয় না। তাহলে আমাদের কম্প্রেসরের আউটপুটটা আমরা টাইমের উপর ডিপেন্ড করে বা ইউজেজের উপর ডিপেন্ড করে আমরা বাড়াতে বা কমাতে পারি। তাহলে সেখানে আমরা যদি ভিএসডি, ভেরিয়েবল স্পিড ড্রাইভ ইউজ করি, তাহলে কম্প্রেসরের আউটপুটটা সেই অনুযায়ী কমবে। তাহলে এনার্জি ইউজেসটাও কমবে অথবা বাড়বে। তো আমাদের যেই টাইমে যেটা দরকার, আমরা শুধুমাত্র সেটা ইউজ করতে পারি যদি আমরা কম্প্রেসরে ভিএসডি ইউজ করি। আর একটু আগে বললাম যে ডিস্ট্রিবিউশন এবং স্টোরেজের ক্ষেত্রে, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি পাইপ স্কেল বা করোশন হয়, তাহলে সেটা আইডেন্টিফাই করে আমাদের রিপ্লেস করতে হবে। আর পাইপিং এর যে লেআউটটা, লেআউটটা আমাদের প্রপারলি হইতে হবে, পাইপের সাইজগুলো সেম হইতে হবে। সেম না, সরি, যে ইকুইপমেন্টের যেটা দরকার সেই অনুযায়ী পাইপের সাইজিংটা আমাদের করতে হবে।
আর অনেক সময় দেখা যায় হচ্ছে গিয়ে কিছু কিছু নির্দিষ্ট টাইমের জন্য ডিমান্ড স্পাইক বা খুব হাই প্রেসার দরকার হচ্ছে, তো সেসব জায়গায় আমরা হচ্ছে গিয়ে এয়ার রিসিভার আমরা অ্যাড করতে পারি ইনস্টিড অফ অ্যাডিং নিউ কম্প্রেসর। মিস ইউজ যদি আমরা কমাই তাহলেও আমরা এনার্জি সেভ করতে পারবো, বিশেষ করে হচ্ছে কি কুলিং অথবা হচ্ছে কি সুইপিং এর জন্য, পরিষ্কার করার জন্য যদি আমরা কম্প্রেসড এয়ার ইউজ না করি। আর ছোট ছোট ক্লিনিং এর জন্য আমরা ব্লোয়ার ইউজ করতে পারি, ছোট পোর্টেবল ব্লোয়ার, সেগুলো দিয়ে আমরা ছোটখাটো ক্লিনিং এর কাজগুলো করতে পারি। অথবা ক্লিনিং এর জন্য ডেডিকেটেড ইকুইপমেন্ট থাকতে পারে, আমরা সেগুলো ইউজ করতে পারি। আর একদম লাস্ট স্টেপ হচ্ছে গিয়ে ওয়েস্ট হিট। তো এটা সবসময় ফিজিবল না। যেসব জায়গায় কম্প্রেসর সিস্টেম বা কম্প্রেসড এয়ার সিস্টেমে অনেক বেশি পরিমাণে হিট জেনারেট হচ্ছে বা হিট আছে, ওসব জায়গায় আমরা ওয়েস্ট হিট রিকভারি করতে পারি। এটা একটা অপশন। তো প্রথমে আমরা হচ্ছে গিয়ে আগের 5টা অপশন সেগুলা দেখব, সেগুলা থেকে আমরা ভালো একটা আউটপুট পাবো। তো এই হিট রিকভারির যে জিনিসটা, সেটা সব জায়গায় ফিজিবল না, আর এবং এটা কস্টলি। তো আমরা যদি এফিসিয়েন্সি অ্যাচিভ করতে চাই, তাহলে আমাদের কিছু কেপিআই এর বিপরীতে আমাদেরকে মেজার করতে হবে। তো কেপিআই গুলা কি কি? প্রথমত আমরা জানতে পারি যে প্রতি কিউবিক মিটার কম্প্রেসড এয়ারের জন্য কত কিলোওয়াট আওয়ার এনার্জি কস্ট হচ্ছে, এবং এরপরে এনার্জি এফিসিয়েন্ট মেজার্স গুলো নেওয়ার পরে কত কিলোওয়াট আওয়ার আমরা সেভ করছি বা বর্তমানে কত আছে। তারপরে পার্সেন্ট এয়ার লসেস ফ্রম লিকস, এই জিনিসটা আমরা কেপিআই এর মধ্যে রাখতে পারি। অথবা হচ্ছে গিয়ে সিস্টেমের প্রেসার, যে কম্প্রেসড এয়ার সিস্টেমের যে প্রেসারটা সেটা কতটুকু ভেরি করছে, কত পার্সেন্ট ভেরি করছে। যত কম ভেরি করবে তত সিস্টেমটা এফিশিয়েন্ট। তো এই জিনিসগুলা বা অপটিমাইজড একটা সিস্টেম, এই জিনিসগুলো আমরা কেপিআই এর মধ্যে রাখতে পারি। তো কম্প্রেসড এয়ার সিস্টেমের ক্ষেত্রে আমরা কিভাবে এনার্জি এফিসিয়েন্ট মেজার্স গুলো নিতে পারি, এই বিষয় সম্পর্কে কোনো কোশ্চেন আছে কি? হ্যালো? জি, আপনারা যদি কোশ্চেন থাকে একটু বলুন বা ক্লিয়ার করতে চান যদি। কম্প্রেসড এয়ারের ক্ষেত্রে কিভাবে আরেকটু এফিশিয়েন্ট করা যায় এ বিষয়ে। হ্যাঁ, এই বিষয়ে। আহ, আমার ফ্যাক্টরিতে কম্প্রেসড এয়ার ইউজ হয়, হ্যাঁ। ম্যানুয়ালি ইউজ হয়। আমাদের প্রোডাকশন প্রসেসটা ম্যানুয়াল মোল্ডিং প্রসেস। এখানে প্রত্যেকটা একবার মোল্ডিং হওয়ার পরে আগের ইমপ্রেশনের বা আগের সাইকেলের হচ্ছে ফ্লাশ, এক্সেস ফ্লাশ গুলা সামহাও মোল্ডের উপর পড়ে। তো ওইটা প্রতি রাউন্ডে ক্লিন করা লাগে। এইটা একটা মানে প্রসেসের মধ্যেই করে। হ্যাঁ। আর এখন সমস্যা হচ্ছে ওইখানে আমরা এয়ারের লাইন দিয়ে এয়ারের মাথায় এয়ারের নিপল দিছি, অপারেটর যে মেশিনটা চালায় সে হচ্ছে ম্যানুয়ালি মোল্ডটা ক্লিন করে। হ্যাঁ। আর যেহেতু মোল্ডিং প্রসেস আমার এখানে টেম্পারেচার থাকে ভালো, 160 থেকে 200 এরকম টেম্পারেচার থাকে। তো ওই অপারেটর করে কি, যখন মোল্ড ক্লিন করে তখন তো সে হচ্ছে মোল্ড ক্লিন করতেছে, বাকি সময়টা সে কি করে কম্প্রেসড এয়ারটা তার গায়ে, একটু মুখে, একটু হাতে, যাতে সে একটু মানে আরাম ফিল করে, একটু ঠান্ডা ফিল করে, এই জন্য তার গায়ে হাতে মারতে থাকে কন্টিনিউয়াসলি। এবং আমার এখানে প্রায় 150 মেশিন আছে। 150 মেশিনেই সেম ভাবে আর কি কাজটা হয়। এটা ভালো পরিমাণ এয়ার ওয়েস্টেজ হয়। সেক্ষেত্রে কি হ্যাঁ। কোনো কিছু করা যাবে কিনা? প্রথমত মানে আমি একটু আগে যেটা আলোচনা করলাম আর ক্লিনিং এর ক্ষেত্রে অনেক সময় এটা ইউজ করে, এই যে হাত পা পরিষ্কার করার জন্য। তো আপনারা যেটা করতে পারেন, কিছুটা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল নিতে পারেন ম্যানুয়ালি যদি নিতে চান, তাহলে
এই ধরনের জিনিসটা যদি কারো চোখে পড়ে, এই জিনিসটাকে আপনারা বিভিন্ন অ্যাকশনের মধ্যে আনতে পারেন। বা প্রথমত হচ্ছে কি ওদের ট্রেনিং এর পরিমাণটা, অ্যাওয়ারনেস এর পরিমাণটা বাড়াতে পারেন। আর সবচেয়ে যেটা প্র্যাকটিক্যাল, প্রথমত আপনাদের ওই জায়গায় যে হিটটা আছে সেটা কমানোর জন্য আপনারা স্টেপ নিতে পারেন, যেটা ভেন্টিলেশন ইনক্রিজ করার মাধ্যমে। যেহেতু আপনারা বলেছেন যে এখানে মোল্ডের ওই জায়গায় প্রায় 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে যায়। তো ওর টেম্পারেচারে এটা স্বাভাবিক, মানুষের টেন্ডেন্সি হচ্ছে কি একটু কমফোর্ট ফিল কিভাবে করা যায় সেটা সে করবে। তো এই জায়গায় যদি ভেন্টিলেশনটা ইনক্রিজ করা যায়, বা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ফ্যান বা ইয়ে আছে যে ও ক্লিনিং করা শেষে যে জায়গায় ফ্যান আছে সে জায়গায় গিয়ে সে রেস্ট নিল বা সে জায়গায় গিয়ে বসলো, এই ধরনের স্টেপগুলো আপনারা নিতে পারেন। ওভারঅল হচ্ছে কি আপনাদের ভেন্টিলেশন, ওই এরিয়ার ভেন্টিলেশনটা ইনক্রিজ করতে হবে। জি স্যার, থ্যাঙ্কস, বুঝতে পারছি। আহ, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা কম্প্রেসড এয়ারের পর থেকে আমরা সামনের দিকে এগোবো। আচ্ছা, মনে হচ্ছে। আচ্ছা, এনার্জি সঞ্জয়, আমরা এফিসি। মনে হয় আগায় যাই। আমরা হ্যাঁ মনে হ্যাঁ, হয় আগে আগায় যাই। যাচ্ছে। হ্যাঁ, কারো হ্যাঁ। কোশ্চেন থাকলে একদম শেষে এসে আমরা ওকে। এন্টারটেইন করবো। ওকে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পারপাসে অথবা কমার্শিয়াল পারপাসে যে লাইটিং ইউজ হয় সেখানে বড় একটা এনার্জি এফিসিয়েন্সি বা এনার্জি সেভিং এর স্কোপ থাকে। একদম প্রথম প্র্যাকটিক্যাল স্কোপ আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে গিয়ে এলইডি লাইটিং এ আমরা চলে যেতে পারি। আমাদের ইন্ডাস্ট্রিতে যদি হ্যালোজেন অথবা ফ্লোরোসেন্ট বা ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প গুলো থাকে সেগুলোকে আমরা এলইডি এর মাধ্যমে রিপ্লেস করি, তাহলে আমরা সেখান থেকে 70 to 80% কম এনার্জিতে সেম আউটপুট মানে সেম আলো আমরা পাবো। তারপরে আমরা হাই এফিসিয়েন্সি ফিক্সচার গুলো ইউজ করতে পারি। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের হাই বে বা লং বে যে ফিক্সচার গুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি ভালো লাইট ডিস্ট্রিবিউশনের জন্য। তারপরে ডে লাইট ইন্টিগ্রেটেড লুমিনারিস, এটা হচ্ছে গিয়ে কি বিভিন্ন সেন্সর লাগানো থাকে আমাদের বডির মুভমেন্টের উপর ডিপেন্ড করে। অকিউপেন্সি সেন্সর যেটাকে বলে, যে মানুষ যদি থাকে তাহলে সে লাইটটা জ্বালাবে, যে কন্ট্রোল সিস্টেমটা। আর যদি মানুষ না থাকে, অকুপেশন সেন্সর সেটা ডিটেক্ট করবে এবং লাইটটা অফ করে দিবে বা ডিম করে দিবে। এখানে আমাদের এনার্জি ইউজেস কমে যাবে। তো এটা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। নর্মালি এই জিনিসটা একদম অফিস যেটা অকিউপাইড, সবসময় অকিউপাইড যে এরিয়াগুলো সেই জায়গায় ইউজ করা যায় না। যে জায়গাগুলো হচ্ছে কি আনঅকুপাইড থাকে, যখন দরকার তখন ইউজ হয়, সেই জায়গায় আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। বা যে জায়গাগুলো একটু কম ইউজ হয় ওইসব জায়গাগুলোতে ইউজ করতে পারি। ওয়ার হাউস, স্টোর রুম বা ওয়াশরুম, এসব জায়গায় ইউজ করা যায়। আর আমরা ডে লাইটকেও ইউজ করতে পারি। ডে লাইটকে, ডে লাইটটা কতটুকু আসছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, তো সেটাকে সেন্সর ডিটেক্ট করে। এই সেন্সরকে বলে ফটোসেল। তো ফটোসেল যদি ডিটেক্ট করতে পারে পর্যাপ্ত পরিমাণ ডে লাইট আছে, তাহলে সে এলইডি লাইটকে, এলইডি লাইটে ইয়েটা কমিয়ে দিবে, ইলুমিনেশনটা কমিয়ে দিবে বা অফ করে দিবে যখন পর্যাপ্ত পরিমাণে ডে লাইট থাকে। এখানে ডান পাশে কিছু ছবি দেখা যাচ্ছে। এটা দেখেন, উপরের দিকে, ডান পাশে উপরের দিকে যে ছবিটা আছে সেটা পুরোপুরি হচ্ছে কি স্কাইলাইট। এখানে কোনো আর্টিফিশিয়াল লাইট নেই। দিনের বেলায় একটা ইন্ডাস্ট্রি বা ওয়ার হাউসে যে স্কাইলাইটের মাধ্যমে যে আলোটা আছে, স্কাইলাইটটা হচ্ছে গিয়ে কি উপরে একটা প্যানেল থাকে, স্কাইলাইট প্যানেল বলে। তো ওই স্কাইলাইট প্যানেল দিয়ে আলো সরাসরি ফ্লোরের মধ্যে ঢুকে। আর এরপরে ডান পাশে একটু নিচের দিকে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন, ছোট একটা, উপরে একটা ছোট টিউবের মতো আছে, উপরে একটা প্যানেলের মতো আছে, নিচে একটা টিউব। এই টিউব দিয়ে
আলোটা আমাদের ফ্লোরে বা যেখানে অকুপাইড এরিয়া আছে সেখানে ঢুকছে। সেটা হচ্ছে গিয়ে আমাদের বলা হয় হচ্ছে কি ডে লাইট টিউব বা স্কাইলাইট টিউব। তো এই দুইটা মাধ্যমে আমরা ডে লাইটকে ইউজ করতে পারি বা সোলার লাইটকে ইউজ করতে পারি। তো এগুলা যদি ইউজ করা হয় দিনের বেলায় এনার্জি ইউজেসটা কমে এবং বেটার এনার্জি এফিসিয়েন্সি অ্যাচিভ হয়। পরে পুরনো যে লাইটগুলো আছে বা ল্যাম্পগুলো আছে সেগুলাকে আমরা রিপ্লেস করতে পারি যদি কম আলো আসে তাহলে। তারপর হচ্ছে গিয়ে রেগুলার ক্লিনিং আমরা আমাদের অবশ্যই করতে হবে, রেগুলার মনিটরিং এবং ক্লিনিং। তাহলে এনার্জি এফিসিয়েন্সি আমরা আরো 30% অ্যাচিভ করতে পারি। যদি লাইটের উপরে ডাস্ট এবং ডার্ট জমে যায় তাহলে এনার্জি এফিসিয়েন্সিটা কমে যায়, কারণ আমাদের আরো লাইট দরকার হয় এই কম আলোটাকে আমরা বাড়ানোর জন্য। আর এনার্জি যে ইউজেসটা সেটা আমরা মনিটর করতে পারি, যে লাইটিং এর জন্য আমরা কতটুকু এনার্জি তৈরি করতে পারি বিভিন্ন মিটারের মাধ্যমে অথবা হচ্ছে কি বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। তো আমরা যখন নতুন কোনো ইনস্টলেশন করব বা নতুন ফ্লোর বাড়াবো, এক্সটেনশন করব, নতুন ইন্ডাস্ট্রি সেট আপ করবো, তখন আমরা অবশ্যই কিছু প্রেফারেন্স দিতে হবে। একটু আগে যে ছবিগুলো দেখালাম স্কাইলাইট বা ট্রান্সলুসেন্ট প্যানেল অথবা হচ্ছে কি স্কাইলাইট টিউবস, এই জিনিসগুলা ইনস্টলেশন আমরা অবশ্যই এনশিওর করতে পারবো। এই জিনিসগুলো যদি আমরা এনশিওর করি তাহলে হচ্ছে গিয়ে এনার্জি এফিসিয়েন্সি ভালো পরিমাণে অ্যাচিভ হবে। আর যে ওয়াল, সিলিং, এগুলাকে যদি আমরা রিফ্লেকটিভ ভাবে তৈরি করতে পারি বা রিফ্লেকটিভ ইনস্টলেশন এখানে করতে পারি তাহলে হচ্ছে কি আর্টিফিশিয়াল লাইটিং এর যে নিডটা সেটা কমে যায়। আর এবং ফার্দার স্টেপ হচ্ছে গিয়ে আমাদের যারা এমপ্লয়ি আছে যে কোনো ইন্ডাস্ট্রিতে বা যে কোনো অর্গানাইজেশন যে এমপ্লয়িরা আছে তাদের অ্যাওয়ারনেসটা এটা সব ক্ষেত্রেই খুবই ক্রিটিক্যাল। যদি এমপ্লয়িজরা দরকার ছাড়া লাইট জ্বালিয়ে রাখে অথবা দরকার ছাড়া এনার্জি ইউজ করতে থাকে, যেমন ধরেন বাথরুমে যখন দরকার নাই তখন লাইটটা জ্বললো, তাহলে কিন্তু আমাদের এনার্জি এফিসিয়েন্সি যে প্রোগ্রামটা সেটা ফেল করবে পুরোপুরি। এবং সেটা আমাদের এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম এও ভালো পরিমাণে ইম্প্যাক্ট করবে। তো যে এমপ্লয়ীদের অ্যাওয়ারনেস যদি বাড়াতে চাই তাহলে আমাদের এমপ্লয়ীদেরকে ট্রেনিং করাতে হবে কিভাবে এনার্জি এফিসিয়েন্সি অ্যাচিভ করা যায়, তারা কি কি স্টেপ তাদেরকে নিতে হবে, তাদের রোলস এন্ড রেসপন্সিবিলিটি কি। এবং আপনারা কিছু ডিপার্টমেন্ট বেসড কিছু প্রমোশনাল প্রোগ্রাম রাখতে পারেন, যে এই ডিপার্টমেন্ট বেটার এনার্জি এফিসিয়েন্সি অ্যাচিভ করেছে বা যে টাইমে দরকার নাই সেই টাইমগুলোতে এনার্জি ইউজেসটা কম করেছে, এই ধরনের আপনারা কেপিআই ক্রিয়েট করতে পারেন। এবং অপশনাল কিছু অপশন আছে, যেমন ধরেন আপনার আইএসও 50001 যে স্টেপ গুলো নেই, আইএসও 50001 ফলো করে আপনারা এনার্জি এফিসিয়েন্সি অ্যাচিভ করতে পারেন যদি এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম তারা ইমপ্লিমেন্ট করতে পারেন। চাইলে সেটা সার্টিফিকেশন নিতে পারেন। তারপরে এনার্জি অডিট আমাদেরকে দেখিয়ে দেয় কোন কোন জায়গাগুলোতে এনার্জি ইনএফিসিয়েন্সি আছে এবং কোন কোন জায়গাগুলোতে আমাদের অপরচুনিটি আছে ইমপ্রুভ করার। এবং নতুন বিল্ডিং এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় গ্রিন বিল্ডিং সিস্টেম সাবস্ক্রাইব করা যায়। ঠিক। তো যেগুলা যেমন ধরো লিড বা এচ, লিড প্লাটিনাম বা লিড গোল্ড, এই ধরনের সার্টিফিকেশন নিতে পারে। এই ধরনের সার্টিফিকেশন গুলা এক্সপোর্ট বেসড যে অর্গানাইজেশন গুলো আছে এইগুলার ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব পায়। নো, ক্লায়েন্টরা বা কাস্টমাররা বা গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা বলে, গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যেটা বলা হয় বায়ার বা ব্র্যান্ড গুলা এই লিড সার্টিফিকেশন পাওয়া অর্গানাইজেশন গুলাকে প্রেফার করে, সেগুলা থেকেই
তারা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করে বা প্রেফারেন্স দেয় এই ধরনের অর্গানাইজেশন গুলাকে। তো এরপরে আমরা এসবিএসসি তে আসি, হিট ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং। তো আমরা সেখানে এনার্জি কস্ট কিভাবে সেভ করতে পারি? প্রথম হচ্ছে কি, আমরা হাই এফিসিয়েন্সি এইচভিএসি গুলা ইউজ করতে পারি। যদি আমরা সে মডার্ন হাই এফিসিয়েন্সি এইচভিএসি ইউনিট ইউজ করি, তাহলে পুরাতন যে সিস্টেমগুলো আছে সেগুলো থেকে 50% লেস ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়। যেমন ধরেন, ইনভার্টার বেসড যদি কম্প্রেসর ইউজ করি, স্মার্ট থার্মোস্ট্যাট ইউজ করতে পারি, বা যে এক্সস্ট ফ্যান বা অন্যান্য এইচভিএসি যে ফ্যানগুলো আছে সেগুলোতে ভিএফডি বা ভিএসডি কন্ট্রোল ফ্যানগুলো যদি আমরা ইউজ করি, তাহলে এনার্জি এফিসিয়েন্সি ভালো পরিমাণে অ্যাচিভ হয় এবং ভালো এয়ার কন্ট্রোল বা এয়ার কন্ডিশনিং। তো যদি আমাদের এখানে এনার্জি এফিসিয়েন্সি আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে দেখা যায় অনেক সময় আপ টু 10% to 25% এনার্জি কস্ট সেভ হয়। আর যে মডার্ন এইচভিএসি ইউনিটগুলো আছে, এনার্জি এফিশিয়েন্ট এইচভিএসি যেগুলো আছে, সেগুলা ডিসি মোটর ইউজ করে। ওই ডিসি মোটরগুলা দেখা যায় এসি মোটরের চাইতে কম নয়েজ তৈরি করে। ওর ফলে যারা প্রোডাকশন এরিয়াতে বা অফিসে কাজ করছে, তারা নয়েসে এক্সপোজড হচ্ছে, তারা কাজে মনোযোগ দেওয়ার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। তো এই এইচবিএসসি, যদি এফিসিয়েন্ট এইচবিএসসি আমরা ইউজ করি, তাহলে একটা হচ্ছে গিয়ে অপটিমাল টেম্পারেচার ফ্লোরের মধ্যে মেনটেন করা যায়। ফলে হিট এক্সস্টশন, ডিহাইড্রেশন এগুলো কমে যায়, ফেটিক কমে যায়। আর একটু আমরা আগের দিকে যাই। এখানে আরেকটা এনার্জি এফিসিয়েন্সির ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের বড় একটা স্কোপ হচ্ছে গিয়ে মোটরস। যদি আমরা এনার্জি এফিসিয়েন্ট মোটর ইউজ করি, তাহলে ভিএসডি বা ভিএফডি ড্রাইভেন, তাহলে আমাদের ভালো পরিমাণে এনার্জি সেভ হয়। আর অনেক সময় দেখা যায় আমাদের যতটুকু দরকার তার চেয়ে বেশি ক্যাপাসিটির মোটর আমরা ইউজ করি। তো ফলে দেখা যায় ওই মোটরের উপরে যে লোডটা আছে সেটা আন্ডারলোডে চলছে। আন্ডারলোডে যখন চলে, তাহলে তখন ওই মোটরের এফিসিয়েন্সিটা কমে যায়। আর তো আমরা আন্ডারলোডিং যদি আমরা কমাতে চাই বা এনার্জি এফিসিয়েন্সি যদি বাড়াতে চাই, তাহলে ভেরিয়েবল লোডের জন্য যে মোটরগুলা, যেগুলো হচ্ছে বিএসডি অথবা বিএফডি ড্রিভেন, সেগুলো আমরা ইউজ করতে পারি। তারপরে পাওয়ার কোয়ালিটি, আমাদের যে পাওয়ার ইনপুট আছে ইন্ডাস্ট্রির জন্য, সেখানে পাওয়ার কোয়ালিটি যদি আমরা বাড়াতে পারি, তাহলে আমাদের এনার্জি এফিসিয়েন্সি বেড়ে যায়। বা মোটরের যে পাওয়ার ইনপুট আছে, তো সেটার কোয়ালিটি যদি আমরা বাড়াতে পারি, তাহলে এনার্জি এফিসিয়েন্সি বাড়ে। আবার অনেক সময় দেখা যায় মোটর ইউজ করতে 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 একটা নির্দিষ্ট সময় পরে মোটরের এফিসিয়েন্সিটা কমে যাচ্ছে। এটা নর্মালি 70% বা 60% থাকার কথা, সেটার থেকে কমে সেটা 40%-এ চলে আসছে মোটরের এফিসিয়েন্সি। তখন সেই মোটরটা রিউন্ডিং করা যায় বা রিউন্ডিং করা লাগতে পারে। তো এই রিউন্ডিংটাও হচ্ছে গিয়ে একদম প্রফেশনালকে দিয়ে করাতে হয়। এই রিউন্ডিং যদি আমরা প্রপারলি করতে পারি, তাহলে এনার্জি এফিসিয়েন্সি বেড়ে যায়। আর পাওয়ার ফ্যাক্টর কারেকশন, ক্যাপাসিটরের মাধ্যমে যদি পাওয়ার ফ্যাক্টর কারেকশন করা যায়, তাহলেও মোটরের এনার্জি এফিসিয়েন্সি বেড়ে যায়। আর মোটরের যে মেনটেনেন্সটা আছে, সেটা যদি আমরা মনিটরিং এবং মেনটেনেন্স যদি আমরা ভালো করতে পারি,
তাহলে এনার্জি এফিসিয়েন্সি বাড়ে। তো এই ধরনের স্টেপগুলো যদি আমরা নিই তাহলে ইন্ডাস্ট্রিয়াল মোটরেও আমরা এনার্জি এফিসিয়েন্সি বাড়াতে পারি। এনার্জি এফিসিয়েন্সি যদি আমরা বাড়াই, সেটা হেলথ এন্ড সেফটিতে কিভাবে ইমপ্রুভ করবে একটু দেখেন। প্রথমে যদি এনার্জি এফিসিয়েন্সি যদি আমরা এইচভিএসি সিস্টেমে যদি বাড়াই, তাহলে কি হিট স্ট্রেস এবং থার্মাল কমফোর্টটা বেড়ে যায়। তারপরে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ডাক্ট গুলো আছে ফ্লোরের আশেপাশে বা ফ্লোরের ইন্ডাস্ট্রিয়াল ফ্লোরের মধ্যে দিয়ে যে ডাক্ট গুলা গিয়েছে, সেগুলোতে যদি আমরা ইনসুলেশন বাড়িয়ে দিই, ভালোভাবে ইনসুলেট করতে পারি, ইনসুলেশনে যদি ড্যামেজ না থাকে, তাহলে সেখান থেকে কম হিট ওয়েস্ট হচ্ছে, কম হিট রেডিয়েট হচ্ছে। ফলে দেখা যাবে যারা কাজ করছে তারা বেটার কমফোর্টে থাকবে, হিট স্ট্রেস হওয়ার সম্ভাবনা কমে যাবে, ফিটিক হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো এইখানে যে স্টেপগুলো নেওয়া যায় সেটা হতে পারে, আমরা লাইটিং এর যে ইনএফিশিয়েন্ট লাইটিং সিস্টেম আছে সেগুলোকে আমরা রিপ্লেস করলাম। তারপর হচ্ছে গিয়ে হাই এফিসিয়েন্সি মোটর ইউজ করা যায়। এরপরে ওয়েস্ট হিট বা রেডিয়েন্ট হিট গুলো যদি রিকভার করা যায়, তাহলে ফ্লোরের মধ্যে অটোমেটিক হিট লোড কমে যাচ্ছে, ওয়ার্কপ্লেস টেম্পারেচার কমবে এবং হিট রিলেটেড ইলনেস আলটিমেটলি কমে যাবে। তারপরে ইলেকট্রিক্যাল ওভারলোডিং যদি কমানো যায়, ইলেকট্রিক্যাল ওভারলোডিং কিভাবে কমবে? যদি আমরা এনার্জি এফিসিয়েন্ট সিস্টেম ইউজ করি তাহলে কারেন্ট ইউজ হবে কম, মানে ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ হবে কম। পরে ফলে দেখা যাবে ইলেকট্রিক্যাল ওভারলোডিং হয়ে যাওয়ার সম্ভাবনা কমবে। তারপরে যে প্যানেলগুলো আছে, ডিবি গুলো আছে, সেগুলো ওভারহিটিং হওয়ার চান্স কমবে, হটস্পট কম ক্রিয়েট হবে, ফলে শর্ট সার্কিট, আর্ক আর্ক ফ্লাশ এগুলা কমে যাবে এবং ইলেকট্রিক্যাল সিস্টেমগুলা আর কাতে আগুন ধরার সম্ভাবনা কমবে, ডিউরেবিলিটি ইনক্রিজ হবে। এনার্জি এফিসিয়েন্ট যে মোটরগুলো আছে বা ফ্যানগুলো আছে বা কম্প্রেসর আছে, সেগুলা দেখা যায় নর্মাল যে কম্প্রেসর বা মোটর বা ফ্যান সেগুলোর চেয়ে কম নয়েজ ক্রিয়েট করে। তো ফলে হিয়ারিং লস জনিত যে দুর্ঘটনা অথবা ইলনেস হওয়ার সম্ভাবনা সেগুলা কমে যায়। ফলে আলটিমেটলি বেটার হিয়ারিং প্রোটেকশন দরকার হয় না। মানে হচ্ছে হিয়ারিং প্রোটেকশন বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে কি ইয়ার প্লাগ বা ইয়ার মাফ অনেক ক্ষেত্রে ইউজ করার সম্ভাবনা কমে যায় বা প্রয়োজনটা কমে যায়। আর এনার্জি এফিসিয়েন্সি অ্যাচিভ করার আরেকটা উপায় আছে হচ্ছে গিয়ে, যেমন ধরেন বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে কি একটা অটোমেটিক সিস্টেম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে ইউজ করা হয়, যে সব জায়গায় সে মেজার করতে থাকে কোন জায়গায় কত এনার্জি ইউজ হচ্ছে, সেটা এইচভিএসি তে, তারপরে হচ্ছে গিয়ে লাইটিং এর ক্ষেত্রে কত এনার্জি ইউজ হচ্ছে, সোলার লাইট কতটুকু ইউজ হচ্ছে, সোলার এনার্জি আমরা কতটুকু জেনারেট করছি বা কনজাম করছি। এবং একই সাথে সে ফায়ার সিস্টেম, ফায়ার ফাইটিং সিস্টেম বা ফায়ার ডিটেকশন সিস্টেম সেগুলাকেও সে, বা সিসিটিভি যা আছে এগুলাকে সে মনিটর করে। ফলে দেখা যায় খুব দ্রুত যদি ফায়ার ডিটেক্ট করতে পারে, যদি কোথাও ফায়ার হয় সেগুলো ডিটেক্ট করতে পারে, অথবা অন্য যে কোনো সমস্যা যেখানে হচ্ছে সেই জায়গায় অ্যালার্ম দেয়। অনেকটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম যেখানে ইউজ করা হয়, সেখানে কোনো জায়গায় যদি প্যারামিটার, যদি একটা সেট প্যারামিটার থাকে, সেই সেট লিমিটের চাইতে যদি বেশি হয় বা কাছাকাছি চলে যায় তাহলে অ্যালার্ম দিয়ে থাকে। এই বিএমএস সিস্টেমটাও সে অ্যালার্ম দিয়ে দেয়। ফলে দেখা যায় বেটার মেনটেনেন্স করা বা প্ল্যান্ট মেনটেনেন্স করার সম্ভাবনাটা বেড়ে যায় এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কমে যায়, ইকুইপমেন্ট ফেলিউর হওয়ার সম্ভাবনা আলটিমেটলি কমে যায়। তো কিছু কিছু মিথ প্রচলিত আছে
এনার্জি এফিসিয়েন্সি এক্সপেন্সিভ, আসলে বেশিরভাগ ক্ষেত্রে এনার্জি এফিসিয়েন্সি এক্সপেন্সিভ না, যদি আমরা ভালো চয়েস করতে পারি, বেটার চয়েস করতে পারি। এবং এনার্জি এফিসিয়েন্সির পিছনে যে খরচগুলা হয় নর্মালি সেগুলা খুব দ্রুতই আমরা প্রফিটে পরিণত করতে পারি। মানে এটা ROI, রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা খুবই কম, খুব দ্রুতই প্রিন্সিপালটা উঠে আসে। এনার্জি এফিসিয়েন্সি শুধুমাত্র ডিভাইস অফ করে দেয়া না, ডিভাইসের অপটিমাম ইউজ বা স্মার্ট ইউজটা। আর এনার্জি এফিসিয়েন্সির মাধ্যমে ছোট বড় সব ধরনের অর্গানাইজেশনই বেনিফিট পেতে পারে। তো এখন আমরা ইন্টিগ্রেশনটা কিভাবে করব সেটা সম্পর্কে একটু জানি। আমরা এনার্জি এফিসিয়েন্সির বিভিন্ন বেনিফিট গুলো সম্পর্কে জেনেছি, কিভাবে এনার্জি এফিসিয়েন্সি অ্যাচিভ করব সেটাগুলো সম্পর্কে জেনেছি। তো এফিসিয়েন্সি ইন্টিগ্রেট কিভাবে করবো এনার্জি এফিসিয়েন্সি ইএইচএস এর সাথে, প্রথম স্টেপ হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কমিটমেন্টটা। প্রথমে অর্গানাইজেশনের যে টপ ম্যানেজমেন্ট আছে, অর্গানাইজেশনের মালিক পক্ষ যারা আছে, তাদের কাছ থেকে আমাদের কমিটমেন্ট নিতে হবে যে এনার্জি এফিসিয়েন্সিকে ইএইচএস গোলে সাথে ইন্টিগ্রেট করার। যে এনার্জি রিলেটেড যে এনভায়রনমেন্ট, হেলথ এন্ড সেফটি অবজেক্টিভ গুলো আছে সেগুলাকে ডিফাইন করতে হবে, সেগুলাকে অ্যাচিভ করার জন্য টপ ম্যানেজমেন্টের কমিটমেন্ট নিতে হবে। এবং যে ইএইচএস পলিসি আছে সেগুলাতে এনার্জি এফিসিয়েন্সিটাকে আমরা ইনক্লুড করতে পারি, ইনক্লুড করতে হবে যদি আমরা ইন্টিগ্রেট করতে চাই। একটা এক্সাম্পল ধরেন, উই এম টু রিডিউস প্ল্যান্ট ওয়াইড এনার্জি ইউজ বাই 15% while improving ওয়ার্কার সেফটি অ্যান্ড রিডিউসিং হিট এক্সপোজার। তো এখানে এনার্জি ইউজ কমানোর একটা কমিটমেন্ট নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে ওয়ার্কপ্লেস হেলথ এন্ড সেফটি ইনক্রিজ করার কমিটমেন্ট নেওয়া হয়েছে, এবং হচ্ছে হিট এক্সপোজার আর কমানোর কমিটমেন্ট নেওয়া হয়েছে। হিট এক্সপোজার এটার সাথে এনার্জি এফিসিয়েন্সিটাও জড়িত। তো এটা হচ্ছে গিয়ে এক কাজে দুই কাজ হওয়া। তো এই ইন্টিগ্রেশনের সেকেন্ড স্টেপটা হচ্ছে গিয়ে একটা বেস লাইন অ্যাসেসমেন্ট বা বেস লাইন স্টাডি। তো একটা নির্দিষ্ট ইয়ার আমাদের সিলেক্ট করতে হবে, যে যে ইয়ারটাকে আমরা বেস লাইন হিসেবে সেট করব, এবং ওই বেস লাইন ইয়ারে কোন কোন সিস্টেম কত পরিমাণে এনার্জি ইউজ করছে সেটার একটা স্টাডি আমাদেরকে করতে হবে। সেটা মনিটর, বিভিন্ন মিটারের মাধ্যমে হোক, অথবা হচ্ছে গিয়ে ক্যালকুলেশনের মাধ্যমে হোক, এস্টিমেশনের মাধ্যমে হোক, এই জিনিসগুলো আমাদের করতে হবে। এনার্জি অডিটের মাধ্যমেও আমরা করতে পারি। আহ তো এই বেসলাইন অ্যাসেসমেন্ট যদি আমরা করি, তাহলে সেখান থেকে বেসলাইনে আমরা এনার্জি ইন্টেন্সিটি আমরা জানতে পারি। ওই বেসলাইনে আমরা প্রতি টন আউটপুটের জন্য, প্রতি টন প্রোডাক্টের জন্য কতটুকু এনার্জি আমরা ইউজ করছি সেটা আমরা জানতে পারবো। কোন কোন জায়গায় আমরা ইমপ্রুভ করতে পারবো সেই ইমপ্রুভমেন্ট স্কোপগুলো আমরা জানতে পারবো, এবং কোন কোন সিস্টেমগুলো ইনএফিশিয়েন্ট, তাতে বা কোন কোন সিস্টেমগুলোকে আমাদের রিপ্লেস করতে হবে ইমিডিয়েটলি সেটা আমরা জানতে পারবো একদম। এরপরে সেখান থেকে আমরা রিস্ক এন্ড অপরচুনিটিস রেজিস্টার আমরা একটা পেয়ে যাচ্ছি, যে কোন কোন সিস্টেম এনার্জি ইনএফিশিয়েন্ট, তো সেগুলোকে কিভাবে আমরা এনার্জি এফিশিয়েন্ট করব, সেটার জন্য আমরা একটা অপরচুনিটি চার্ট করব। যেমন ধরেন এইচভিএসি সিস্টেম, সেটার যদি ইনএফিশিয়েন্ট থাকে তাহলে সেখানে আমরা এনার্জি এফিসিয়েন্সি যদি আমরা অ্যাচিভ করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? বেটার ফিল্টার, স্মার্ট কন্ট্রোল, অথবা লিকেজ কম্প্রেসড এয়ারের ক্ষেত্রে যদি আমরা লিক ফিক্সিং করতে পারি, তাহলে সেখান থেকে ইএইচএস পার্সপেক্টিভে আমাদের ইমপ্রুভমেন্টটা কি হবে সেটাও আমরা একটা চার্টে আমরা আনবো এক্সেল শিটের মাধ্যমে। যে লোয়ার নয়েজ বা রিডিউসড ফ্যাটিক, তারপর লাইটিং এর ক্ষেত্রেও একইভাবে আমরা এনার্জি এফিসিয়েন্সি অপরচুনিটি এবং হচ্ছে কি এইচএস এর লিঙ্ক, মানে এইচএস এর যে আউটপুটটা পাবো সেটা আমরা চার্টে নিব। তো যেসব সিস্টেমে আমাদের ইমপ্রুভমেন্ট অপরচুনিটি আছে সেই সব সিস্টেমগুলোকে আমরা ইনক্লুড করব। এরপরে আমাদের একটা প্রায়োরিটাইজেশন স্টেপ আছে। প্রায়োরিটাইজেশনটা আমরা কিভাবে করব? প্রায়োরিটাইজেশনের সময় আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করব। সেই ম্যাট্রিক্সে
এনার্জি এফিসিয়েন্সির স্কোর থাকবে, ধরেন সেটা 1 থেকে 3-এর মধ্যে বা 1 থেকে 5-এর মধ্যে। ইএইচএস এর স্কোর থাকবে 1 থেকে 5-এর মধ্যে। তো যেমন ধরেন যে আমরা যে হট ডাক্টওয়ার্ক আছে সেটাকে যদি আমরা ইনসুলেশন করি, তাহলে এনার্জি এফিসিয়েন্সির স্কোরটা কত আসছে। এক্সাম্পল, এটা 4 আসলো, মানে হচ্ছে কি ভালো পরিমাণেই এনার্জি এফিসিয়েন্সি এখানে অ্যাচিভ করা যেতে পারে। আর ইএইচএস স্কোর সেটা 5 দেখা যাচ্ছে। কেন? যে হট ডাক্টওয়ার্ক থেকে মানুষের বার্ন হওয়ার সম্ভাবনা বা হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা এগুলা কমে যায় যদি ইনসুলেশন যদি আমরা প্রপারলি করতে পারি। তাহলে কম্বাইন্ড প্রায়োরিটি আমরা ভেরি হাই নিলাম। কারণ নোট লিখুন প্রিভেন্ট বার্নস বা সেভ সিট। একইভাবে এলইডি লাইটিং, আমরা যদি ওয়ার্ক জোনগুলোতে এলইডি লাইটিং এ রিপ্লেস করতে পারি, তাহলে সেটা এনার্জি এফিসিয়েন্সি স্কোর 3 আসলো, ইএইচএস স্কোর 4 আসলো, আলটিমেট কম্বাইন্ড প্রায়োরিটি 4 আসলো। এইভাবে আমরা প্রত্যেকটা সিস্টেমকে আমরা হচ্ছে গিয়ে প্রায়োরিটাইজ করব, যেখানে এনার্জি এফিসিয়েন্সি অ্যাচিভ করার স্কোপ আছে। একদম 5 নাম্বার স্টেপ হচ্ছে গিয়ে আমরা এনার্জি এফিসিয়েন্সি এবং ইএইচএস কে ইমপ্রুভ করার জন্য একসাথে ইন্টিগ্রেট করার জন্য প্রসিডিউরস এবং কন্ট্রোল তৈরি করব। কি কি ধরনের প্রসিডিউরস তৈরি করা যেতে পারে? যেমন ধরেন ইকুইপমেন্ট, প্রত্যেকটা ইকুইপমেন্ট অপারেশনের জন্য এসওপি বেশিরভাগ ইন্ডাস্ট্রিতেই আছে। তো এখন সেখানে আমরা ইএইচএস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য যে এসওপি গুলো তৈরি করি, সেই জায়গায় আমরা এনার্জি এফিসিয়েন্সিটাও একসাথে অ্যাড করে দিব। তাহলে একটা কম্বাইন্ড এসওপি তৈরি হয়ে যাবে। মেনটেনেন্স প্রোগ্রাম, প্রিভেন্টিভ মেনটেনেন্স প্রোগ্রামটাকে আমরা ইমপ্রুভ করতে পারি। তো এটা লিক, ইনসুলেশন, মোটর ইনএফিসিয়েন্সি বা মোটর এফিসিয়েন্সি, এই জিনিসগুলো চেক করার জন্য আমরা চেক লিস্ট গুলাকে ওইভাবে আপডেট করতে পারি। প্রকিউরমেন্ট, নতুন ইকুইপমেন্ট তৈরি করার ক্ষেত্রে এনার্জি এফিসিয়েন্সির যে ক্রাইটেরিয়া সেটাকে আমরা ইনক্লুড করতে পারি। আহ, এরপরে স্টেপ 6, আমরা এই প্রসিডিউর তৈরি করলাম, নতুন ইকুইপমেন্ট তৈরি করলাম, নতুন বিল্ডিং বানাইলাম বা বিভিন্ন এনার্জি এফিসিয়েন্ট মেজার্স গুলো নিলাম। কিন্তু যদি আমাদের যারা কাজ করছে বা আমরা নিজেরাই যদি সচেতন না হই, তাহলে এই ফুল সিস্টেমটা কোলাপস করবে। তো আমাদের যারা এমপ্লয়ি আছে সবাইকে ট্রেনিং করতে হবে, ট্রেনিং করাতে হবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। তো এই ট্রেনিং এর টপিকস গুলা সেগুলোতে এনার্জি সেভিং বিহেভিয়ার গুলা এবং হচ্ছে গিয়ে সেফটি রিলেটেড বা এনভায়রনমেন্ট হেলথ এন্ড সেফটি রিলেটেড যে ট্রেনিং এগুলো আছে সেগুলোকে একসাথে কম্বাইন করতে হবে বা ট্রেনিং ম্যাট্রিক্স এর মধ্যে আনতে হবে। আর ইনএফিসিয়েন্সির সাইন যেখানে দেখা যাবে সেখানে সেটা রিপোর্টিং এর আমরা ক্রাইটেরিয়া ক্রিয়েট করতে পারি। সেটা মানুষের কেপিআই এর মধ্যেও ক্রিয়েট করতে পারি, কেপিআই এর মধ্যে অ্যাড করতে পারি। যে একটা মানুষকে বছরে এতগুলো ইনএফিসিয়েন্সির রিপোর্ট জমা দিতে হবে, বা জমা যদি কেউ দেয় সেটার জন্য বাড়তি বেনিফিট দেওয়া যেতে পারে। এভাবে আমরা কেপিআইও ক্রিয়েট করতে পারি। আর এনার্জি এফিসিয়েন্ট সিস্টেমের এর আশেপাশে যে সেফটি মেজার্স গুলো আছে সেগুলো আমরা ট্রেনিং টপিকস এর মধ্যে আমাদের আনতে হবে। তো এই ট্রেনিং এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য বিভিন্ন মেথড আছে, ট্রেনিং আছে, টুলবক্স স্টক আছে, বিভিন্ন পোস্টার আমরা ক্রিয়েট করতে পারি বা ডিসপ্লে করতে পারি, বিভিন্ন ইনসেনটিভ প্রোগ্রাম, একটু আগে যেটা বললাম যে কেপিএ এর মাধ্যমে ইনসেনটিভ আমরা দিতে পারি, যে মানুষজনকে উৎসাহ দেওয়ার জন্য যে কেউ যদি এই এনার্জি এফিসিয়েন্সি ইমপ্রুভ করার অপরচুনিটি যদি রিপোর্ট করতে পারে, ইনএফিসিয়েন্সি যদি রিপোর্ট করতে পারে, তাহলে তার জন্য বাড়তি ইনসেনটিভ থাকতে পারে। এরপরে আমাদের এই ইন্টিগ্রেশন মেজার জন্য এনার্জি এফিসিয়েন্সি এবং হচ্ছে ইএইচএস ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলোর জন্য বিভিন্ন মনিটরিং, মেজারমেন্ট এবং অ্যানালাইজ আমাদের করতে হবে। তো বিভিন্ন ম্যাট্রিক্সের বিপরীতে বা কেপিআই এর বিপরীতে সেটা আপনাদের ওয়ার্ক প্লেস অনুযায়ী আপনারা তৈরি করতে হবে আপনাদেরকে। তো বিভিন্ন যে স্যাম্পল হতে পারে, যেমন ধরেন প্রতি টন প্রোডাক্টের জন্য কত কিলোওয়াট আওয়ার এনার্জি তো ইউজ হয়েছে, বা কত টন ফুয়েল ইউজ হয়েছে,
কম্প্রেসড এয়ার কনজাম্পশন, তারপরে ওয়ার্কপ্লেস টেম্পারেচার, যে কোন ফ্লোরে ওয়ার্কপ্লেস টেম্পারেচার কত, সেটা আপনারা বছর জুড়ে মনিটর করতে পারেন, এবং ইমপ্রুভমেন্টের হচ্ছে কিনা সেই জিনিসটা আপনারা ট্র্যাক করতে পারেন যেগুলো মনিটরিং মেকানিজমের মাধ্যমে, বা ফ্লোরের নয়েজ লেভেল, কার্বন ডাইঅক্সাইড লেভেল, এই জিনিসগুলো মেজার করা যায়। আর নিয়ার মিস যদিও কোথাও হয়, এনার্জি ইনএফিসিয়েন্সি রিলেটেড যদি নিয়ার মিস হয়, সেগুলো রিপোর্টিং এর মধ্যে আনা যেতে পারে। এনভায়রনমেন্ট হেলথ এন্ড সেফটি রিলেটেড বা অকুপেশন হেলথ এন্ড সেফটি রিলেটেড নিয়ার মিস গুলো তো নর্মালি অনেক ইন্ডাস্ট্রিতে রিপোর্ট করা হয়। তো এই এনার্জি এফিসিয়েন্সিকে যদি ইন্টারলিঙ্ক করতে হয়, তাহলে এই এনার্জি ইনএফিসিয়েন্সি রিলেটেড যে নিয়ার মিস গুলো আছে, সেগুলোকেও রিপোর্ট করতে হবে। তো এই মনিটরিং, মেজারমেন্ট এবং অ্যানালাইজিং এর জন্য যে টুলস গুলা লাগতে পারে, মিটার থাকতে পারে, এনার্জি মিটার, বিভিন্ন এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম, এটাও একটা টুল। আইএসও 50001, যেটা ইএনএমএস বলা হয়, এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা একটা টুল। তারপরে আইএসও 14001, এটা আর একটা টুল। হিট ম্যাপ, কোন ওয়ার্ক প্লেসে কি পরিমাণ হিট জেনারেট হচ্ছে সেটা আমরা যদি ম্যাপিং করি, তো সেটা অ্যানালাইজ করি, সেটা একটা টুল হতে পারে। তো একদম লাস্ট স্টেপ যেটা ইন্টিগ্রেশনের, সেটা হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট রিভিউ অ্যান্ড মনিটরিং। তো এই এনার্জি এফিসিয়েন্সি এবং ইএইচএস এর পারফরমেন্স গুলা ম্যানেজমেন্ট রিভিউ মিটিং এ সেটা আনতে হবে, এবং সেখান থেকে যে লেসন লার্নড গুলো আছে, কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করতে হবে এবং নেক্সট ইয়ারে ওয়ে ফরওয়ার্ডটা কি, সেই জিনিসগুলো ম্যানেজমেন্ট রিভিউ মিটিং এ ডিসাইড হবে এবং সার্কুলেট হবে, এবং সেই অনুযায়ী অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। এনার্জি এফিসিয়েন্সি রিলেটেড যে লিগাল রিকোয়ারমেন্ট গুলো আছে, সেগুলোকে লিগাল রেজিস্টারের মধ্যে ইনক্লুড করতে হবে। এনার্জি লেভেলিং, ইমিশন বা বিএনবিসির কিছু এনার্জি এফিসিয়েন্সি রিলেটেড লিগাল রিকোয়ারমেন্ট আছে পার্ট 8, বিএনবিসি পার্ট 8 এবং পার্ট 3-তে। তো এগুলো লিগাল রেজিস্টারের মধ্যে আমাদের আনতে হবে। তো এই স্টেপগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমাদের এনার্জি এফিসিয়েন্সিকে ইএইচএস ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা ইন্টিগ্রেট করতে পারবো। তো যে ম্যানেজমেন্ট রিভিউ থেকে আমরা আরেকটা জিনিস, আমরা কন্টিনিউ ম্যানেজমেন্ট রিভিউ এবং হচ্ছে কি মনিটরিং, সেখান থেকে আমরা আরেকটা জিনিস অ্যাচিভ করতে পারি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আমরা সবসময় যদি মনিটরিং করি, ইভালুয়েট করি, এবং নন কমপ্লায়েন্স যদি পাই, সেটা যদি অ্যাকশন নিই ইমপ্রুভ করার জন্য, তাহলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আমাদের অ্যাচিভ হবে। এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট যে কোনো ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম বলেন, বা ISO 14001 যেটা এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বা ISO 45001 যেটা অকুপেশন হেলথ সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, সেগুলো প্রত্যেকটারই একটা অবিচ্ছেদ্য অংশ। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট যদি আমরা করতে না পারি, অ্যাচিভ করতে না পারি, তাহলে সার্টিফিকেশন পাওয়া যায় না, ISO 50000 অথবা হচ্ছে গিয়ে ISO 14000। তো আমাদের সেশন আলোচনা শেষ। কারো যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। হ্যালো, কারো কোশ্চেন আছে? যে আপনাদের জন্য ফ্লোর ওপেন করেছেন, যদি কোনো কোয়েরি থাকে, কোনো জানার কিছু থাকে, আপনারা এটাকে জিজ্ঞেস করতে পারেন। জি, কারো কিছু কোয়ারি আছে কিনা?
আচ্ছা সঞ্জয় দা, আমার একটা কোশ্চেন আছে। ওই যে আপনি একটা জায়গায় দেখাইছেন যে আপনার ওই যে সানলাইটটা ইউজ করার জন্য একটা ইনস্টলেশন, আচ্ছা এগুলোর কস্টিং কেমন পড়ে? মানে যদি আমি ছোট পরিসরে করতে যাই তাহলে কোনো কি আইডিয়া আছে কিনা বা দেওয়া যাবে কিনা? কস্টিংটা আমার একটু জেনে জানাতে হবে। আহ, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ঠিক এটা আছে। আমি আর এটা এটা মেকানিজমটা হচ্ছে যে একটা প্যানেল তৈরি করলে ভিতরে সবগুলো অটোমেটিক আলো চলে আসে, এই তো? প্যানেল আলাদা করে তৈরি করা না আসলে, প্যানেলটা ওইভাবেই চলে আসে, পুরো প্যানেলটাই ওইভাবে তৈরি করা হয়। দাদা এগুলো আমরা রেডিমেড ওইভাবে পাওয়া জাস্ট যেত না? পারচেস করব, আমরা পারচেস করি আর কি, ও যেটা আচ্ছা আচ্ছা। রাইট, এগুলো এগুলো তো রেডিমেড থাকে, আমরা শুধু হ্যাঁ রেডিমেড থাকে, কিনে ফিক্স ইনস্টল করবো। করতে এটা হয় কি শুধুমাত্র। ইন্ডাস্ট্রিতে এই শেড ছাড়া এগুলোকে আমাদের ধরেন বাসা বাড়িতে ধরেন হ্যাঁ, আমি ওটা বলতে চাচ্ছিলাম আর এখন, কি। হ্যাঁ বাসা বাড়িতে ইউজ করা যায়। আমরা যে কিন্তু এটা তো ডে রেগুলার লাইট টিউব আমাদের যেটা দেখিয়েছিলাম, ডে লাইট টিউব অ্যাপার্টমেন্ট টাইপ কিন্তু, যে বিল্ডিং, হ্যাঁ অ্যাপার্টমেন্ট টাইপের বিল্ডিং এ তো আসলে আরসিসি আপনার স্ল্যাব রুফ যেটা, তো এখানে তো আসলে ওইটা দেওয়ার কোনো ওরকম সুযোগ নাই। এটা যদি আপনার আসলে টিন শেড বা শিটিং হতো তাহলে দেওয়া যায় নাকি? হাই রাইজ বিল্ডিং এ ওভাবে ইউজ করার অপশন খুব একটা নাই। নর্মালি হচ্ছে গিয়ে পার্সোনাল, যদি ডুপ্লেক্স বাড়ি হয় অথবা হচ্ছে গিয়ে রিসর্ট হয়, এই জায়গাগুলোতে ইউজ করা হয় বেশি। আহ গ্রাম গ্রামগঞ্জে কিন্তু হ্যাঁ এরকম গ্রাম, অনেক এখন টিন শেড তো বাড়ি গ্রাম, অ্যাভেলেবল এখনো হ্যাঁ আছে, তো সেসবে ইউজ করা যাবে আর কি। আরসিসি ইউজ করা যাবে, কিন্তু ডিজাইনের মধ্যে তাহলে ওইভাবে ডিজাইনটা করতে হবে। তো ওটা হচ্ছে আচ্ছা কি ভাই, টপ ফ্লোরে ইউজ করতে পারবো আমরা। আরেকটা কোশ্চেন আছে আমার। আপনার অনেক সময় দেখা যায় কি, আপনি তো এনার্জি সেভিংস নিয়ে কথা বলতেছিলেন, এই যে বর্ষাকালে অনেক সময় এই যে আমরা যদি এগুলো ইউজ করতে যাই, তো ওই ড্যাম পড়ে আর কি। আপনার যদি প্রোডাকশন হাউজে যদি একটু আলো টালো কম থাকে বা থাকে, ওগুলোতে ড্যাম হয় অনেক সময়, মানে ওই ওই স্যাঁতস্যাঁতে ভাবটা আসে। এইটা আসলে কিভাবে নিরসন করা যায় বা কিভাবে করা যায়? আর ড্যাম্পনেসটা তো মূলত আসা হচ্ছে গিয়ে ওয়াটার লিকেজ থেকে। তো যদি যেসব মানে জায়গায়, এটা 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 খেয়াল করছে আমাদের নতুন, আমাদের ফ্যাক্টরি, আমি একটা ভিজিট করছিলাম আর কি, নতুন ফ্যাক্টরি নতুন করা, ওটার পাশে যে ফার্নিচার গুলো আছে সবগুলোতে আসলে অটোমেটিকই ওই ফাঙ্গাস পড়ে গেছে আর কি, এই কয়েকদিনের মধ্যেই। আসলে একদম নতুন বিল্ডিং আর কি। আসলে এটাতে আমি জানি না, আসলে পরে ওনাদেরকে কথা বলে ওনারা বললো যে আসলে বৃষ্টির কারণে হয়েছে, পরে আমি বুঝলাম না আসলে কি হয়েছিল, সেজন্য আপনাকে এই কোশ্চেনটা করা আর এটা কি। কি মানে গ্রাউন্ড ফ্লোরে, হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর বলতে একদম নিচেরটা আর কি, আহ, এর বেসমেন্ট? উপরেরটা, বেসমেন্টের পরে উপরেরটা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। নর্মালি হ্যাঁ বৃষ্টির কারণেই, তাহলে হচ্ছে কি আসলে ফ্লোরটা যখন তৈরি করেছে, ফ্লোরের যে কাস্টিংটা হয়েছে, সেই কাস্টিংটা হয়তো বা প্রপারলি হয় নাই, সেখানে কোথাও গ্যাপ আছে থাকতে পারে, অথবা হচ্ছে কি থিকনেসটা একটু কম থাকতে পারে। তো ওটা ওই এরিয়ায় আসলে কি পরিমাণ মাটিতে ময়েশ্চার আছে সেই অনুযায়ী ক্যালকুলেশন করে আসলে হয়তোবা তৈরি করা হয় নাই এটা। আর এগুলা ইমপ্রুভ করতে গেলে কিছু স্টেপ নিয়ে যেতে পারে, যেমন ধরেন এই টাইলস ওয়ার্ক, এডিশনাল টাইলস ওয়ার্ক ইউজ করা যেতে পারে, অথবা হচ্ছে গিয়ে ইনসুলেশনের জন্য প্যানেল দিয়ে দেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, থ্যাংক প্লাস্টারিং ইউ। এর সময়, প্লাস্টারিং এর সাথে আপনার ওই ড্যাম প্রুফ কিছু কেমিক্যাল পাওয়া যায়, হ্যাঁ ওগুলো ট্রাই কেমিক্যাল করে পাওয়া দেখতে যেত, পারেন। হ্যাঁ আচ্ছা, বার্জার বা এর এই ধরনের বেশ কিছু পেইন্টও আছে যে ওয়েদার প্রুফিং। বুঝতে পারছি। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, জি। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর খুব সুন্দর সেশন ছিল। অনেক কিছু আমাদের নলেজ গ্যাদার করতে পারছি আমরা। তো আপনারা কেউ কিছু অ্যাড করবেন কিনা বা কোনো কিছু কোয়ারি আছে কিনা দাদার কাছ থেকে শুনতে চাইলে? অথবা আপনাদের কোনো যদি থাকে, এই এক্সপিরিয়েন্স থাকে এই রিলেটেড, সেটাও শেয়ার করতে পারেন। জি জি, এক্স্যাক্টলি। আসসালামু আলাইকুম, আমি শাকিল বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, জি। ওই ফ্লোরের রুফটপ দিয়ে যে ন্যাচারাল লাইট এন্ট্রি করার যেই ডিভাইস গুলো দেখানো হলো, এগুলা কি আসলে লোকালি অ্যাভেলেবেল, আমাদের বাংলাদেশে কি আসলে পাওয়া যায়? স্কাইলাইট পাওয়া যায়, একদম রেডিলি অ্যাভেলেবল, কিন্তু যেটা স্কাইলাইট টিউব, যেটা জি জি। যেটা টিউব দিয়ে যেটা নামছে, সেটা ইম্পোর্ট করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। এখনো অত বেশি অ্যাভেলেবল হয়নি, তো ইম্পোর্ট করতে হয়। ইন্ডাস্ট্রিয়াল স্কেল ইউজ করতে গেলে ওইভাবে ইয়ে করতে হবে আর কি, ইম্পোর্ট করতে হবে এলসি করে। আর স্কাইলাইটটা মোটামুটি
অনেক ইয়াতে অ্যাভেলেবল থাকে, অনেক ভেন্ডরের কাছে থাকে। আচ্ছা, আমি তো আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম, যেটা বলতেছিলাম যে আমাদের মোল্ডিং মেশিন গুলা হিটেড থাকে। তো আমাদের প্রোডাকশন প্রসেসে আমাদের কিছু পেপার থাকে, ডিকেল পেপার। তো ডিকেল পেপার গুলো আমাদের হিট দিতে হয়, প্রিন্ট করার পরে হ্যাঁ, আমাদের পেপার গুলো শুকাতে হয়, হিট দিতে হয়। ওটার জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওভেন আছে। তো আমি আসলে ইতালিয়ানো মেলামাইনে আছি, সঞ্জয় দা জানে। তো আমরা করছি কি, একটা বুদ্ধি করছি। আমাদের মেশিন গুলো যেহেতু হিটেড থাকে, আমরা ওই পেপার গুলাকে এনে মেশিনের উপরে রেখে দিই। মেশিনের উপরটা মোটামুটি ফ্ল্যাট, পেপার গুলো ইজিলি রাখা যায়। রেখে দিলে হয় কি, আমার ওই ওভেনটা আর ইলেকট্রিসিটি কনজিউম করে পেপারটাকে হিট দেওয়া লাগতেছে। একটা সার্টেন পোর্শন দেওয়া লাগে, কিন্তু ম্যাক্সিমাম পোর্শনই দেখা যাচ্ছে আমরা ওই মেশিনের এক্সট্রা যে হিটটা জেনারেট হচ্ছে, মেশিনের ফুল বডিটাই হিট হয়ে থাকতেছে, যেহেতু 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। সেটা কি আসলে এই যে এতক্ষণ আমরা বললাম, এটা কি এই সেভিংস এর মধ্যে আসবে, এনার্জি এফিসিয়েন্সির মধ্যে কি এই জিনিসটা আসবে? হ্যাঁ, অবশ্যই এটা একটা সেভিংস। এটা বলতে গেলে ওয়েস্ট হিট রিইউজ হচ্ছে পার্শিয়ালি যদিও, ঠিক আছে, কিন্তু এটাও একটা এনার্জি সেভিংস। কারণ এই পেপারটা হিট দেওয়ার জন্য যদি ওয়েস্ট হিটটাকে ইউজ করা না হতো, তাহলে আলাদা করে একটা ওভেন ইউজ হতো বা ওভেনটা বেশি সময় ইউজ হতো, তাহলে একটা একটা এনার্জি এফিসিয়েন্সির একটা স্টেপ বলা যায়, বা এনার্জি রিইউজ হচ্ছে বলা যায়। আরেকটা জি পয়েন্ট ছিল, জি ভাইয়া আরেকটা বলুন। পয়েন্ট ছিল, সেটা সেটা হচ্ছে আমাদের যে মোল্ডিং প্রসেসটার কথা বললাম, এখানে হচ্ছে আমাদের যে মেশিন গুলো আছে, মেশিন গুলা হচ্ছে আলাদা থাকে এবং মোল্ড গুলা আলাদা থাকে। আমাদের হ্যাঁ, যখন যেই প্রোডাক্ট দরকার হয়, আমরা হচ্ছে ওই প্রোডাক্টের মোল্ডটা ওই মেশিনে তুলে ক্লাম্পিং করে লাগিয়ে তারপর হচ্ছে আমরা প্রোডাকশনটা করি। এক্ষেত্রে দেখা যায় কি, আমার মেশিনে যে বেস প্লেটটা বা মেশিনের যে বেসটা, যেখানে আমি মোল্ডটা বসাচ্ছি, সেখানে সেই বেস প্লেট থেকে হচ্ছে মোল্ডটাতে হিট ট্রান্সফার হয় একেবারে সরাসরি কন্টাক্টের মাধ্যমে, ফিজিক্যাল কন্টাক্ট। কন্ডাকশন। তো এখানে হচ্ছে, হ্যাঁ, কন্ডাকশন। এখানে হচ্ছে তো আমার মোল্ড মেশিনের বেস প্লেট থেকে মোল্ডের যে পোর্শনটাতে হিট যাচ্ছে, সেটা তো যাচ্ছে ফাইন, কিন্তু বাড়তি যে অংশটুকু আমার থাকে, এই দিক দিয়ে আমার একটা ভালো পরিমাণ হিট এনভায়রনমেন্টে চলে আসতেছে। হ্যাঁ, রেডিয়েশনের মাধ্যমে অনেকটা হিট বাইরে চলে আসবে। হ্যাঁ, 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 সেক্ষেত্রে কি কোনো স্টেপস নেওয়া যেতে পারে বা কোনো গাইডলাইন? স্টেপস নেওয়া যেতে পারে। আহ, সেটা হচ্ছে গিয়ে, যদি আপনারা লোকাল এক্সস্ট ভেন্টিলেশন ইউজ করেন, সেটার মধ্যে যদি ইনসুলেটেড থাকে, সেই হিটটাকে আপনারা তখন এক্সস্ট দিয়ে যাবে। যদি এটা একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত চলে যায় এক্সস্টটা, ধরেন 200 ডিগ্রি সেলসিয়াস বা 250 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়, তাহলে সেটাকে আপনারা অন্যভাবে ইউজ করতে পারেন, এক্সস্ট হিট রিকভারি করতে পারবেন। আর যদি জাস্ট এই ফ্লোরের টেম্পারেচার কমাতে চান, তাহলে হচ্ছে কি আপনারা এই এক্সস্ট ভেন্টিলেশন করবেন, লোকাল এক্সস্ট ভেন্টিলেশন, সেটাকে ইনসুলেট করে দেবেন। হ্যাঁ, আমরা আসলে ইনসুলেশন করার থিঙ্কিং করতেছিলাম, যে আমার মেশিনের বেস প্লেটের যে এক্সট্রা পোর্শনটা মোল্ডের বাইরে থাকতেছে, হ্যাঁ, সেটাকে আমরা যদি সামহাউ ইনসুলেশন দিয়ে ঢেকে দেই, তাহলে হচ্ছে ওখান থেকে আমার হিটটা এয়ারে চলে আসবে না বা এনভায়রনমেন্টে চলে আসবে না। হ্যাঁ, কিন্তু ওই হিটটা দেখা যাবে কন্ডাকশনের থ্রুতে আমার মোল্ডে চলে যাবে। তখন মোল্ডে দেখা যাবে। যাবে আমি মেশিনটা যেই টেম্পারেচারে রান করতেছি, তার চেয়ে কম টেম্পারেচারে বা কম হিট দিয়ে আমি ওই মেশিনটা চালাতে পারবো। হ্যাঁ, তো এক্স্যাক্টলি। সেক্ষেত্রে আসলে ইনসুলেশনের ক্ষেত্রে যদি একটু গাইডলাইন দিতেন, যে কোন ধরনের ইনসুলেশন হলে ভালো হয়, বা হিট প্রুফ মেটেরিয়াল হিসেবে মোল্ডিং 150 থেকে 200 ডিগ্রিতে কোন ধরনের মেটেরিয়াল গুলো ভালো হবে, এটা এটা একটা এটা গাইডলাইন 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জন্য নর্মালি গ্লাসুল, জ্যাকেটেড গ্লাসুলই যথেষ্ট। ওকে, থ্যাংকস, থ্যাংকস। হ্যাঁ, জাস্ট গ্লাসুল এক্সপোজড রাখা যাবে না, গ্লাসুলের উপরে আবার জ্যাকেট দিতে হবে, না হলে হচ্ছে গিয়ে গ্লাসুল আমাদের হাতে, যারা কাজ করবে ওদের হাতে লাগবে, যেটা ওদের স্কিনের জন্য ক্ষতিকর। এবং হচ্ছে গিয়ে অনেক সময় বাতাস লাগলে সেটা কিন্তু বাতাসে উড়ে গ্লাসুল। সো এটা হচ্ছে গিয়ে লোকাল এয়ারটাকে পলিউট করবে। সো সেটার জন্য অবশ্যই জ্যাকেটিংটা করতে হবে এই গ্লাসুলের উপরে। আচ্ছা, আমরা থ্যাংক ইউ প্রায় স্যার, শেষে থ্যাংক ইউ।
থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ওয়েলকাম। ইউ। তো সঞ্জয় দা, এই ওয়ান্ডারফুল সেশনের জন্য একটা আসলে তালি আশা প্রাপ্য। তো আমি আমাদের পক্ষ থেকে সঞ্জয় দাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যদি একটু কষ্ট করে সবাই ক্যামেরাটা অন করেন, আমরা একটা স্ন্যাপ নিতাম আর কি। যদি আপনারা যদি সবাই একটু কষ্ট করে ক্যামেরাটা অন করে, আসলে নাম দেখে তো অনেক সময় চেনাও যায় না, রাস্তাঘাটে দেখা হলেও দেখবো যে মুখ চিনতেছি না কে কার সাথে দেখা হইলো। তো ওইগুলোর মধ্যে অন্তত ফিজিকে যদি আপনারা যদি একটু কষ্ট করে সবাই অন করেন ক্যামেরাটা। সুজন ভাই, একটা স্ন্যাপ নিয়েন। সঞ্জয় দা, হ্যাঁ, আপনার ওই ফার্স্ট স্লাইডটা একটু ওপেন করেন, আচ্ছা ঠিক আছে, আমি ওপেন করছি। তাহলে স্ক্রিনশটটা বের আসবে। হ্যাঁ, নাসিম ভাই, নাসিম ভাই ক্যামেরা অন দেখা করা যাচ্ছে। যাবে? আপনি হচ্ছে দাদা ওই পজ দিছিলেন, শেরিং মনে হয় পজ পজ। করছেন মনে হয়। জি জি, ও একটু ওইটাকে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক জি আছে। জি জি, থ্যাংক ইউ জি। হ্যাঁ, এটা রাখেন, জি। হ্যাঁ। তো ধন্যবাদ সবাইকে জি আমাদের থ্যাংক ইউ। সেশনে অ্যাটেন্ড করার জন্য। জি দাদা বলুন। হ্যাঁ, আহ, ওকে, আমাদের ট্রেনিং বা সেশনটা আজকের মতো এখানে শেষ। আর এটা স্লাইডটা আপনাদের মেল আইডি দিয়ে দিলে বা হোয়াটসঅ্যাপ আইডি দিয়ে দিলে হোয়াটসঅ্যাপে এবং ইমেলে শেয়ার করে দিতে পারবো। জি, থ্যাংক ইউ দাদা। যারা অ্যাটেন্ড করছেন সবাইকে আবারও ধন্যবাদ। তো হোপফুলি আমরা সামনে আরো নতুন নতুন সেশন নিয়ে আসবো ইনশাল্লাহ। তো দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।